নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মণিলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস স্বয়ং সিদ্ধা। এখন শোনাব সেই উপন্যাসটির ৭ম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি উপন্যাসটির আজকের পর্ব। যে গুরুতর অপরাধের অজুহাতে বিচারক আসামির প্রতি দণ্ডবিধানে উৎসুক, আসামি কথার সূত্রে অপূর্ব কৌশলে সেই অপরাধ বিচারকের ওপর চাপিয়ে তাকেই প্রশ্ন করে বসল। আপনিই বলুন না, অপরাধ কার, অন্যায় কোথায়? এক্ষেত্রে উদ্ধত আসামির স্পর্ধা, সাহস ও ধৃষ্টতায় বিচারকের ধৈর্যচ্যুতি ঘটারই কথা। কিন্তু বধূর তরফ থেকে এমন প্রচণ্ড আঘাত পেয়েও গোপন স্বভাব কর্তার ধৈর্যের বোমা ফেটে উঠল না। দুই চোখ পাকিয়ে তর্জনী তুলতেও দেখা গেল না, বরং তার মুখের পূর্বের ভাবটুকু আশ্চর্যভাবে পরিবর্তিত হতে দেখা গেল। বাইরে যে জীবটির অপূর্ব সাহস ও শক্তির পরিচয় পেয়ে তিনি তাকে নিজ গৃহে আশ্রয় দিয়েছেন, প্রতিপালক স্থানীয় হয়েছেন, অন্যের সম্বন্ধে সে যতই উদ্ধত হোক তার কাছে মুখ নিচু করেই থাকবে। পিঠে চাবুক পড়লেও তার তো চোখ পাকিয়ে চাইবার কথা নয়। কিন্তু সেই জীবই আজ তাকে তার সম্বন্ধে কিঞ্চিত কঠিন ও রূঢ় হতে দেখে সুকৌশলী আততায়ীর ক্ষিপ্রতায় তার মনের ক্ষত স্থানটুকু লক্ষ্য করে এমনভাবে যে আক্রমণ করে বসবে তা তিনি ধারণাও করেননি। সুতরাং দারুণ বিরক্তির রূঢ়তার ছায়াটুকু তৎক্ষণাৎ তার মুখেই মিলিয়ে গেল ও সেই জায়গায় ফুটে উঠল গভীর বিস্ময়ের রেখা। দুর্মুখ শ্বশুর ও মুখরা বধূ উভয়ই কিছুক্ষণ নীরব, কারো মুখে কথা নেই। কর্তা এই নীরবতা ভেঙে দিলেন, গম্ভীরভাবেই বললেন, খাসা, বাহ! হ্যাঁ, নিজের কথার খেইটুকু যদিও আমি হারিয়ে ফেলেছি তোমার মুখের কথার তোড়ে বৌমা, তবুও তোমাকে বাহবা না দিয়ে পারছি না। যদিও কর্তার মুখ দিয়ে নরম সুরেই কথাগুলো বের হলো, কিন্তু বধূর কানে সেগুলো যেন বিদ্রূপের মতোই শোনালো। দুটি চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে সে শ্বশুরের মুখের দিকে চাইল। চোখাচোখি হতেই শ্বশুর কথার সুর অপেক্ষাকৃত সহজ করে বললেন, একটা গল্প তাহলে তোমাকে বলি, শোনো, তাহলেই আমার কথাটা তুমি বুঝতে পারবে বৌমা। এক ভারতীয় যোদ্ধা ছিল, তলোয়ার চালাতে তার মতো ওস্তাদ সে অঞ্চলে আর দুটি ছিল না। একদিন হঠাৎ খবর এলো আর এক যোদ্ধা এসে তার ভাইকে কেটে ফেলেছে। কথাটা শুনেই তার মাথায় খুন চেপে উঠল। তলোয়ার নিয়ে তৈরি হয়ে তখনই ছুটল সেই ভাতৃঘাতী দুশ্মনের সন্ধানে। খানিক দূর যেতেই ভাইয়ের দেহ তার চোখে পড়ল। সে স্তব্ধ হয়ে দেখলে আততায়ী তার তলোয়ারের একটি চোটেই কাঁধ থেকে কোমর পর্যন্ত একেবারে পইতে কাটা করে তাকে কেটেছে। দেখেই তার মাথার খুন আর মনের রাগ কোথায় যেন মিলিয়ে গেল। বাহবা দিয়ে বলে উঠল সেই দুর্জয় যোদ্ধা, ক্যা হাত কা সাফাই! এখন তোমার সম্বন্ধে আমার মনের অবস্থাও হয়েছে কতকটা এই রকম, বুঝেছ? বধূ শ্বশুরের এই মন্তব্য শুনে তক্ষুনি উত্তর দিল, কিন্তু আমার মনে হয় বাবা, এটুকু সাময়িক মোহ ছাড়া আর কিছু নয়। একটু পরে সেই যোদ্ধা নিশ্চয়ই তার ভাতৃঘাতীকে শাস্তি দিয়েছিলেন। আর এখানেও আমার মুখের দুটো কথায় এ মামলা অবশ্য ফেঁসে যায়নি, এর নিষ্পত্তি একটা হবেই। কিন্তু মামলার মোড় তো তুমি ফিরিয়ে দিয়েছ বৌমা। তোমার বিরুদ্ধে যে নালিশ চলছিল, তুমি তো সে নালিশ আমার উপরেই চালিয়ে দিলে। অনেক নালিশের নিষ্পত্তি তো আপনাকে করতে হয়েছে বাবা, আপনি নিশ্চয়ই জানেন।
যে মামলার বাঁধুনিতে গলদ থাকে শেষ পর্যন্ত তা ধোপে টেকে না, ফাঁস হয়ে যাবেই। আর এমন অনেক মামলার কথাও শোনা গিয়েছে যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে জাতসাপ বেরিয়ে পড়ে সমস্তই ওলটপালট করে দিয়েছে। কিরকম? এই ধরুন, খুনি আসামির বিচার চলছে, সাক্ষীদের কথায় প্রমাণ হয়ে গেল সেই খুন করেছে, হাকিমের মনেও সেই বিশ্বাস, ফাঁসির হুকুম হয় আর কি। এমন সময়ে যাকে খুন করা হয়েছে বলেই মামলা, সেই মরা মানুষ সশরীরে আদালতে এসে হাজির। সবাই অবাক, 1 মিনিটেই মামলার গতি ঘুরে গেল। বধূর কথাগুলো নিবিষ্টভাবে শুনে কর্তা একটু শ্লেষের সুরেই প্রশ্ন করলেন, কিন্তু যে হাকিম ওই মামলার বিচার করতে বসেছিল, হ্যাঁ, এত বড় গলদটা পাল্টা নালিশের মতো বোধহয় তারই ঘাড়ে আসামি চাপিয়ে দেয়নি? কি সুরে এই শ্লেষাত্মক প্রশ্ন তা বুঝতে বধূর বাধল না। শ্বশুরের মুখের দিকে একটিবার চেয়ে সে সহজ কণ্ঠে উত্তর দিল, হাকিমের তো কোনো দোষ ছিল না, জানিয়ে মামলা, তার সঙ্গে বিচারকের নিজের সম্বন্ধ যদি না থাকে তার বিরুদ্ধে কেনই বা নালিশ উঠবে বলুন? পাল্টা নালিশ অবশ্য উঠেছিল সেই লোকটার বিরুদ্ধে যে খুনের এত্তেলা দিয়ে মামলার তদবির করেছিল। আর আপনি যা বললেন বাবা, একখানা বিলিতি কেতাবে তার কথাও পড়েছি। বিস্ময়ের সুরে কর্তা প্রশ্ন করলেন, কি? বধূ পরিপূর্ণ দৃষ্টিতে শ্বশুরের মুখের দিকে চেয়ে বলল, ও দেশের এক বড়লোকের ছেলে নাম ভারিয়ে কলেজের একটি মেয়ের সর্বনাশ করে, তারপর একটি বছর তার সঙ্গে ঘরকন্যা করে সরে পড়ে। মেয়েটি তখন মনের দুঃখে পাপের পথেই এগিয়ে যায়। 20 বছর পরে সেই মেয়েটি এক খুনি মামলায় আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়ায়। বিচারক তার সুচেহারা ও উচ্চশিক্ষার পরিচয় পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই কাজ তুমি কেন করলে? মেয়েটি তখন তার আগের কথা সমস্তই প্রকাশ করে বললে, আমার এই অধঃপতনের মূলে সেই প্রতারক। আপনিও তো বিচারক, আমার অপরাধের বিচার করতে বসেছেন, কিন্তু আমি যার বিরুদ্ধে অভিযোগ তুলেছি সে যেখানেই লুকিয়ে থাকুক তাকে ধরে এনে তারও বিচার করা কি আপনার কর্তব্য নয়? কৌতূহলের সুরে কর্তা প্রশ্ন করলেন, বটে, সে তো আচ্ছা মেয়ে, তা হাকিম কি করলেন তারপর? বধূ বলল, সেই প্রতারকের নাম জানতে চাইলেন। মেয়েটি নাম তার বললে, কিন্তু সে নাম যে বাজে তাও জানিয়ে দিলে। এইবার বিচারক সাধারণ চোখেই মেয়েটির দিকে ব্যগ্র দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করলেন, তোমারও কি তখন এই নাম ছিল? সেই ঘটনার পর মেয়েটিও তার নাম পাল্টেছিল। বিচারকের প্রশ্নে মাথা নেড়ে তার আসল নাম শুনিয়ে দিলে। তখনই বিচারকের হাত থেকে কলম পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি চেয়ার ছেড়ে উঠে বললেন, আমি সেই প্রতারক। এরপরও যদি এই মামলার বিচার আমাকেই করতে হয় তাহলে তো বিচার আসন কলঙ্কিত হবে। বিস্ময়ের আবেগে কর্তা বললেন, হেমন, তারপর কি হলো তাদের? বধূ বলল, মেয়েটার ফাঁসি হলো না বটে, কিন্তু জেল হলো। আর জজ সাহেব যথা সর্বস্ব ছেড়ে পাপের প্রায়শ্চিত্ত করতে একটা মিশনে ঢুকে পড়লেন। বধূর দিকে চেয়ে এবার কর্তা মন্তব্য প্রকাশ করলেন, তোমার দেখছি পড়াশোনাও বেশ আছে বৌমা। বধূ দৃষ্টি নিচু করল, কোনো উত্তর দিল না। ইংরেজিও তাহলে জানো? সহজ গলায় বধূ উত্তর দিল, আমার দাদামশাই অনেকগুলো ভাষাই জানতেন, ইংরেজিতেও তিনি পণ্ডিত ছিলেন, আমার যা কিছু শিক্ষা তারই কাছে। জোরে একটি নিঃশ্বাস ফেলে কর্তা বললেন, ইংরেজিতেও যে তুমি লায়েক হয়ে আছো তা আমি ভাবিনি। বধূর কানে শ্বশুরের এই কটি কথা যেন তীক্ষ্ণ হয়ে বিঁধল, কিন্তু এ সম্বন্ধে কোনো কথা না তুলে এই আলোচনার মোড় ফেরাবার অভিপ্রায়ই সে বলল, তাহলে এখন আমার ওপর আর কি হুকুম বাবা? বধূর মুখের ঈষৎ ক্ষোভের রেখাটুকু তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে
সহসা কঠিন সুরে কর্তা বললেন, আসল কাজের তো এখনো কিছুই হয়নি। মাঝে থেকে কতগুলো বাজে কথা তুলে সময়টা কাটিয়ে দিলে। ভেবেছিলে ওসব নজির দেখিয়ে তোমার মামলাটা চাপা দেবে, কিন্তু ভবি ভুলবার নয়। তোমার কথায় আমি ভুলিনি। তোমার ওসব কথায় আমি কান দিয়েছি বলে যদি তুমি ভেবে থাকো বিচারের কথা আমি ভুলে গিয়েছি, সে তোমার মস্ত ভুল। শ্বশুরের এই কথায় বধূর মুখে ক্লেশের চিহ্ন ফুটে উঠল, কিন্তু তবুও বিদ্যুতের মতো হাসির একটু তীক্ষ্ণ ঝিলিক তুলে সে বলল, এতক্ষণ পরে আমার সম্বন্ধে কি এই ধারণাটুকুই আপনি স্থির করেছেন বাবা? হ্যাঁ, যদি তাই করা হয়, সেটা কি অন্যায় হয়েছে বলে তুমি বলতে চাও? এভাবে আপনার সঙ্গে কথা কাটাকাটি করা আমার পক্ষে হয়তো অন্যায়। আমি শুধু বলতে চাই, আমার বিরুদ্ধে যে নালিশ আপনি শুনেছেন, আমি তা মেনে নিচ্ছি। আপনি আমাকে শাস্তি দিতে পারেন। আর তুমি যে নালিশ তুলেছ আমারই বিরুদ্ধে আমার কাছে, তার কি হবে? আমি তা তুলে নিচ্ছি। তা হয় না। যে কথা আমার বিরুদ্ধে তুমি বলেছ, তোমাকে তা প্রমাণ করতেই হবে। না পারো বাড়ি শুদ্ধ সকলের সামনে দাঁড়িয়ে ঘাড় হেঁট করে তোমাকে বলতে হবে তুমি অন্যায় করেছ, মিথ্যে বলেছ। তাহলে প্রকারান্তরে আমাকেই মিথ্যে বলতে হয়, কিন্তু এই কাজটি আমাকে দিয়ে হবে না বাবা। আমি যা যা বলেছি তার কোনোটা মিথ্যে নয়। আমি যেমন জানি, আপনিও জানেন। আমি জানি? হ্যাঁ, জানেন আপনি। বৌমা, আপনি বৃথা উত্তেজিত হচ্ছেন বাবা, কিন্তু আগেকার কথা সবই ভুলে গিয়েছেন। 2 বছরের কোলের ছেলেটিকে আপনার হাতে তুলে দিয়ে আমাদের মা ওই ঘরে দেবীর মতো, যার ছবি এখনো জ্বলজ্বল করছে, স্বর্গে চলে যান। হ্যাঁ, স্বীকার করছি তোমার কথা। আর বাসুলি শুদ্ধ সবাই এ কথা জানে, কিন্তু তাতে কি হয়েছে? মা এই অনুরোধটুকু যাবার সময় করে যান, তার খোকার যেন কোথাও কোনো খোয়ার না হয়, তার উপর বরাবর আপনার নজর থাকে। মা নেই বলে ছেলে যেন অনাদর না পায়। আর আপনি তাতে সায় দিয়েছিলেন। সম্ভব, কিন্তু এই কথা আজ তোলবার মানে? আর তুমি বা এসব কথা জানলে কি করে? কুলবধূর অধিকারটুকু দিয়ে এ বাড়িতে আমাকে এনেছেন বলেই এসব কথা জানা আমার পক্ষে প্রয়োজন হয়েছিল বাবা। আর জানতে পেরেছিলুম বলেই আপনার সামনে মুখ তুলে আজ বলতে সাহস পাচ্ছি। আমাদের মার মৃত্যুশয্যায় বসে আপনি যে 3টি প্রতিশ্রুতি তাকে দিয়েছিলেন, তার কোনোটিই রাখতে পারেননি। তীক্ষ্ণ দৃষ্টিতে বধূর মুখের দিকে চেয়ে শ্লেষের সুরে শ্বশুর বললেন, অথচ 2 বছরের সেই মাতৃহীন শিশুটি আজ যৌবনের সীমায় গিয়ে দাঁড়িয়েছে, আর তারই হাতখানি ধরে তুমি এ বাড়ির কুলবধূ হয়ে ঢোকবার অধিকারটুকু পেয়েছ। শ্বশুরের এই রূঢ় বিদ্রূপে একটুও সংকুচিত না হয়ে তেজোদৃপ্ত স্বরে বধূ বলল, ছেলেকে বড় করে তুলেছেন, তার গৌরব আপনি করছেন বাবা। বিনা তদারকে বাগানের ভেতর 2-1টা এমন গাছও থাকে, আর 10টা গাছের আওতায় যারা বেড়ে ওঠে, কিন্তু সেভাবে তাদের বাড়াটা কি শ্রেয়? তাতে সার্থকতা কিছু আছে? বৃদ্ধ এবার নির্বাক। কি কথায় কোন কথায় এসে পড়ল। স্তব্ধ বিস্ময়ে তিনি বধূর মুখের দিকে তাকিয়ে রইলেন। এ কথার উত্তর তার মুখে তৎক্ষণাৎ জোগাল না। শ্বশুরকে নিরুত্তর দেখে বধূই আবার বলল, বয়সের দিক দিয়ে ছেলেকে শুধু বাড়তেই দিয়েছেন, কেন সেটা দাবিয়ে রাখা যায় না, কিন্তু আর সব দিক দিয়েই তাকে ধরে বেঁধে ছোট করে রেখেছেন। হ্যাঁ তো বড় আপনার জমিদারি, সমস্তই আপনার নখদর্পণে, কিন্তু বাড়ির ভেতর থেকেও ওই ছেলেটির দিকে আপনি দৃষ্টি দেবারও অবসর পাননি। বিচলিত হয়ে এবার কর্তা সজোরে উচ্চকণ্ঠে বললেন, তুমি এসব কথা আমাকে বলতে সাহস পাচ্ছ বৌমা? মুখের কথায় রীতিমতো জোর দিয়ে বধূ বলল, সত্য কথা বলতে তো সাহসের অভাব হয় না বাবা। আমি যেসব কথা বলছি হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু সব কথাই সত্যি। মা হারা ছেলের কান্না আপনি বরদাস্ত করতে পারেননি। মাইনে করা দাসীদের কাছে তাকে সঁপে দিয়েছিলেন। তারা শহর ফেরত,
ছেলেকে শান্ত করার ওষুধ জানত। ছেলের কান্না আর কানে বাজে না, আপনি খুশি হলেন। কিন্তু প্রহরে প্রহরে বিষ গিলিয়ে যে তারা ছেলেকে ঘুম পাড়িয়ে রাখছিল, তার সন্ধান কোনোদিনও নিয়েছিলেন বাবা? বিষ গিলিয়ে ঘুম পাড়াতো, দুধের সঙ্গে মরফিয়া খাওয়াতো, ছেলে তাতে সহজে ঘুমিয়ে পড়তো, বায়না তুলতো না। এমনি করে বছরের পর বছর দাসীদের আদর যত্ন পেয়ে ছেলের মন দিন দিন মুষড়ে পড়ে, বাড়তে পারেনি। বধূর এই সমস্ত কথায় অতীতের স্মৃতি যেন কর্তার মাথায় তালগোল পাকিয়ে নৃত্য জুড়ে দিল। মনের বিক্ষোভ সবলে দমন করে তিনি প্রশ্ন করলেন, এসব কি অদ্ভুত কথা তুমি বলছো বৌমা? যার কেউ জানে না, আমি জানি না, তুমি শুধু। মনের বিষম চাঞ্চল্যে কর্তার মুখের কথা আর শেষ হলো না। বধূই সঙ্গে সঙ্গে কথার খেইটুকু ধরে উত্তর দিল, শুধু আমি নই বাবা, যারা এই কাজ করেছিল তাদের মধ্যে রাখালি চলে গেছে, ক্ষমা মরে গেছে, বেঁচে আছে শুধু নিস্তারিণী। পক্ষাঘাতে তার একটা অঙ্গ পড়ে গেছে, দিনও তার ফুরিয়ে এসেছে। তাকে ডেকে জিজ্ঞাসা করলেই সব কথা জানতে পারবেন। বধূর মুখের দিকে সবিস্ময়ে চেয়ে কর্তা বললেন, তুমি এখানে এসেই এত খবর নিয়েছ, অথচ এতগুলো বছরের ভেতর এ সম্বন্ধে আমি কিছুই কোনো দিন শুনিনি। বধূ এবার একটু হেসে বলল, আপনি যে এসব কিছুই জানতেন না সে কথা ঠিক, কিন্তু এর জন্য যে অপবাদ, আপনি তা থেকে তো রেহাই পেতে পারেন না বাবা। আপনার জমিদারির হাজার হাজার প্রজার ঘরের সমস্ত খবর আপনি রাখেন, সেদিকে আপনার কড়া নজর, তাতে সবাই ধন্য ধন্য করে। কিন্তু নিজের বাড়ির ভেতর এত বড় অনাচার, আপনি তার কোনো খবরই সংগ্রহ করতে পারেননি। এই জন্যেই আমি বলতে সাহস পেয়েছি বাবা, আপনার আচরণে ওরা ঠকেছেন। এখন আপনিই বলুন, আমার বলাটা কি অন্যায় হয়েছে? কর্তা আর চোখে বধূর উজ্জ্বল মুখের দিকে চেয়ে তার স্পর্ধার কথাগুলো সবই শুনলেন। পরক্ষণেই দৃষ্টি ফিরিয়ে নীরবে মনে মনে কি ভাবলেন। মুখে গাম্ভীর্যের রেখা ফুটে উঠল। সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর বিকৃত হয়ে বেরোল, ন্যায় অন্যায় বিচার পরে হবে, তার আগে তোমার তুনের সবকটা তীরই ছোড়াতো হয়ে যাক। শ্বশুরের মুখের কথাগুলি বলার ভঙ্গিতেই তীরের মতোই বধূর মর্মে বিঁধল। কিন্তু মুখে ক্লেশের ভাবটুকু প্রকাশ না করে বধূ সামান্য একটু হেসেই উত্তর দিল, আপনি গুরুজন, আদেশ যখন করেছেন বাবা, তুন আমি খালি করবই, কিন্তু এখনই তার কি প্রয়োজন হবে? দৃঢ় কণ্ঠে উত্তর এলো, নিশ্চয়ই, এর নিষ্পত্তি আগে করে তারপর অন্য কাজ। রেহাই কারুর নেই, তোমারও নয়, আমারও নয়। বধূ শ্বশুরের কথার শেষ অংশে সায় দিয়েই বলল, ভগবানের রাজ্যে কাজের জবাবদিহি যে সবাইকেই করতে হয়, রেহাই পাবার জো কি? হিসেব ফেলে রাখলে একদিন সমস্ত জড়ো হয়ে গোল বাঁধায়। কাজেই অনেকগুলো বছরের ফেলে রাখা হিসেবের তলব যখন আজ পড়েছে বাবা, সহজে রেহাই পাবার তো উপায় নেই। তবে ভয় হচ্ছে, এই সূত্রে মনে বেশি রকমের আঘাত পান। বধূর কথাগুলো শ্বশুরকে যদিও অসহিষ্ণু করে তুলছিল, তবুও শেষ পর্যন্ত শোনার কৌতূহলটুকুও তাকে ব্যগ্র করছিল। কথা শেষ হতেই তিনি মনের ভাবটুকু প্রচ্ছন্ন বিদ্রুপের ভঙ্গিতে তীক্ষ্ণ কণ্ঠে ব্যক্ত করলেন, পাছে আমি আঘাত পাই, সেই জন্যেই তোমার ভাবনাটা বুঝি এখন বড় হয়ে উঠেছে বৌমা। এটা বুঝি পাঞ্জাবি সভ্যতার কায়দা? কথাটা বধূকে আঘাত দিয়েছে বুঝতে পেরে কর্তা গম্ভীর হয়ে বললেন, শুনেছি ওরা একখানা হাত পায়ে আর একখানা হাত গলায় রেখে লোকের সঙ্গে কথা বলে, ভদ্রতা রক্ষা করে। বধূ তক্ষুনি দৃঢ় স্বরে উত্তর দিল, সে হয়তো দেনা পাওনার ব্যাপারে, যারা মহাজনী করে তাদের সম্বন্ধে হয়তো এই কথা বলা চলে, কিন্তু দেনা পাওনা নিয়ে তো আমাদের কথা হচ্ছে না বাবা। আর মহাজন হয়েও তো আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা বলিনি। কর্তা এবার সহসা উত্তেজিত হয়ে উঁচু গলায় বললেন, নিজের কথাতেই এবার ধরা পড়ে গিয়েছ তুমি। একটু আগেই হিসেবের কথা তোমার মুখেই শুনেছি। দেনা পাওনা নিয়েই তো এই ঝঞ্ঝাট।
মহাজন হয়েই তো তুমি আমার সামনে আজ দাঁড়িয়েছ বৌমা, তোমার পাওনা আদায় করতে। বধূ একটুও বিচলিত না হয়ে সপ্রতিভ গলায় বলল, বেশ, আপনার কথাই তাহলে আমি মেনে নিচ্ছি বাবা। কিন্তু রাগ করবেন না, একটা কথা আমি জানতে চাইছি। যে দেনা আপনি এ পর্যন্ত করেছেন আমাদের কাছে, পরিশোধ করতে পারবেন? বধূর এই প্রশ্নে স্তব্ধ হয়ে কর্তা কয়েক মুহূর্ত তার উৎসাহদীপ্ত মুখখানির দিকে চেয়ে রইলেন। তারপর আস্তে আস্তে বললেন, কি চাও? উদ্দীপ্ত কণ্ঠে বধূ এবার উচ্ছ্বাসের সুরে উত্তর দিল, এতে চাইবার কি আছে? যদি থাকতো আগেই চাইতুম। বধূর অধিকারটুকু যখন পেয়েছি তার জোরেই। কিন্তু এখন চাওয়া বৃথা, কেননা এ দেনা শোধ করার সামর্থ্য আপনার নেই। কণ্ঠস্বর অতিশয় কর্কশ করে কর্তা বলে উঠলেন, আমার সামর্থ্য নেই? বধূ তার কোমল গলায় বিশেষভাবে জোর দিয়ে বলল, না বাবা, নেই। স্বর অপেক্ষাকৃত কোমল ও মৃদু করে কর্তা বললেন, আমার মুখের ওপর জোর করে তুমি এই কথা বলছো? শ্বশুরের এই কথার উত্তরে বধূ গাঢ় স্বরে প্রতি কথাটি সুস্পষ্ট করে বলল, আপনি আমাকে বলালেন যে বাবা, আমার কি দোষ বলুন? বেশ, দেনার ফিরিস্তি আমি দেখাচ্ছি, শোধ করতে পারবেন? আপনার তো অর্থের অভাব নেই, ঐশ্বর্য রাজার মতন, শক্তি প্রতিপত্তিও প্রচুর। তবুও আপনার উপযুক্ত ছেলের এ অবস্থা কেন? শিক্ষা পায়নি, সহবত শেখাননি, বাইরের জগতের সঙ্গে পরিচিত হবার অবকাশটুকুও তাকে দেননি। অথচ ছেলের অবস্থা চেপে রেখে শুধু জমিদারি চাল চেলে তাকে আমার সরল বাবার কাছে চালিয়ে দিয়েছেন। আমার বাবা না জানলেও আমি তো জেনেছি আমার কাছে আপনি কত বড় দেনা করেছেন। আপনিও মনে মনে জানেন আমাকে কিভাবে ঠকিয়েছেন। এর ক্ষতি আপনি পূরণ করতে পারবেন? আপনার জমিদারি, সঞ্চিত সমস্ত টাকা কড়ি আর শক্তি প্রতিপত্তি দিয়ে? অধৈর্যভাবে কর্তা উত্তর দিলেন, তুমি তো দেখছি আবোল তাবোল যা তা বলে বক্তৃতা শুরু করে দিলে বৌমা। মেয়ে মানুষের জিভের এতটা দৌড় তো ভালো নয়। বধূর উৎসাহ তখন প্রদীপ্ত হয়ে উঠেছে। শ্বশুরের বাধায় কান না দিয়ে আগের মতোই উচ্ছ্বাসের সুরে বলল, তাহলে একবার দয়া করে ওই ঘরে চলুন বাবা, আমাদের মায়ের ছবি সেখানে জলজল করছে। তার মুখের দিকে যদি একটিবার চান, ঠিক এই প্রশ্নই আপনার মনের বন্ধ দরজায় আঘাত দেবে। আপনাকে মানতেই হবে, ছেলের সম্বন্ধে অবহেলা করে আপনি সেই সাধ্যির অন্তিম অনুরোধটুকু উপেক্ষা করেছেন। এখন আর তার কোনো প্রতিকার করতে পারেন না। স্বর্গগতা সাধ্যী সহধর্মিনীর কথা প্রসঙ্গে হঠাৎ কর্তা যেন চমকিত হয়ে উঠলেন। অতীতের বহু পুরনো কথাই তার স্মৃতিপথে ভেসে উঠল। দুই চোখ জলে ভরে ও গলা যেন আবর্তে রুদ্ধ হয়ে এলো। শ্বশুরের অবস্থা দেখেও বধূ চুপ করল না। আবার সে বলল, আর আপনার ছেলেও যদি এ সম্বন্ধে আপনার কাছে অভিমান করে বলে? ছেলের কথা উঠতেই স্তব্ধ নীরব মেঘের বুক চিরে সরব অশনি যেন হুঙ্কার দিয়ে উঠল। বিকৃত মুখে তিক্ত স্বরে কর্তা বললেন, আমার ছেলে অর্থাৎ তোমার স্বামী, কিন্তু তারও অভিমান করবার এখতিয়ার কিছু আছে নাকি? আমরা তো জানি ভগবান তাকে এ বংশের দুলাল করে পাঠিয়েছেন তার মাথার ভেতর গোবর পুরে দিয়ে। এরই মধ্যে ওই অসার পদার্থটুকু বুঝি সার হয়ে উঠেছে তোমার সংস্পর্শে। স্বামীর সম্বন্ধে পূজনীয় শ্বশুরের মুখে এই রূঢ় মন্তব্য শুনে বধূ মনে মনে অত্যন্ত বিরক্ত হলেও মুখে বা কথায় তা প্রকাশ না করে অবিচলিত ধৈর্যের সঙ্গে বেশ সহজ কণ্ঠেই উত্তর দিল, ভগবান সত্যিই যার উপর বিরূপ হয়ে অসার করে সংসারে পাঠান, মানুষ কি কখনো তাকে শোধরাতে পারে বাবা? যে অন্ধ হয়ে জন্মায়, কিংবা কালা, বোবা বা বিকলাঙ্গ হয়ে দুনিয়ায় আসে, কেউ তাকে সারাতে পারে না। আমিও তো মানুষ, আমার শক্তি কতটুকু? হ্যাঁ, তবে এই কথা আমি অস্বীকার করব না বাবা, তার ভুলটুকু আমি ধরিয়ে দিয়েছি। তাই তিনি আজ দেখতে পেয়েছেন
ভগবান তার মাথার ভেতরে গোবর পুড়ে দেননি, বাড়ির মাতব্বরেরাই তার মাথার উপরে গোবরের বোঝা চাপিয়ে দিয়েছেন। কিরকম? ভগবান পণ্ডিত 10 চক্রে রাজার কাছে যেরকম ভাবে ভূত সাব্যস্ত হয়েছিলেন, এরও অবস্থা অনেকটা সেই রকমই হয়ে দাঁড়িয়েছে বাবা। গোড়াতেই আপনাকে বলেছি দাসীদের অত্যাচারের কথা, তারপর বয়সের সঙ্গে সঙ্গে শুরু হলো স্বার্থ নিয়ে অত্যাচার। স্বার্থ নিয়ে অত্যাচার? কাকে লক্ষ্য করে এই কথা তুমি বললে শুনি? আপনি কি মনে মনেও তা অনুমান করতে পারেননি বাবা, যে আপনাকে আরো স্পষ্ট করে বলতে হবে? তাহলে তোমার নালিশ শুধু দাসীদের ওপর নয়, আরো ওপরে ছুটেছে। এত আস্পর্ধা তোমার যে আমাকে বিশ্বাস করাতে চাও বড় হয়ে উঠলেও খোকাকে চক্রান্ত করে বেকাম করা হয়েছে। বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছে, কিন্তু কথার পিঠে কথা যখন উঠেছে, আর যে কথা আমি সত্যি বলে জেনেছি, আমি কেন গোপন করব বলুন? ওকে বেকাম করে চক্রান্তকারীদের লাভ? এই কথা জিজ্ঞেস করাই যে বাহুল্য হচ্ছে বাবা। আপনার জমিদারির সাধারণ প্রজারাও জানে যে ছেলে যদি বেকাম হয়, বড় হলেও সে জমিদারির গদির ওপর বসতে পারে না, তাকে ছোট ভাইয়েরই হাত তোলা হয়ে থাকতে হয়। বধূর এই নির্ভীক উক্তি শুনে বৃদ্ধ আরাম কেদারার হাতলটির ওপর সবলে আঘাত করে চিৎকার করে উঠলেন, ওহ, কি সর্বনাশ! তুমি আমার এস্টেট তছনছ করতে এসেছ, গাঙ্গুলি সংসার ভাঙতে হাত তুলেছ। বধূও সঙ্গে সঙ্গে দৃঢ় গলায় উত্তর দিল, না বাবা, আমি আপনার ভুলটুকুই শুধু ভেঙে দিতে এমন মরিয়া হয়ে উঠেছি। বটে, কিন্তু ভুল শুধু আমি করিনি। খোকা যে জড় বুদ্ধি নিয়েই জন্মেছে, মাথায় তার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। কোশমিন কালেও সে মানুষ হবে না। বড় বড় বিদ্যা দিগ্গজরা তার ভার নিয়ে শেষে ওই কথা বলে এলে দিয়ে গেছে। যে কোনো কারণেই হোক, তারাও ভুল করেছেন ওর সম্বন্ধে। আমি বাবা, আমি ভুল করেছি। বছরের পর বছর মোটা মোটা মাইনে নিয়ে যারা তাকে নাড়াচাড়া করেছে, তারাও ভুল করেছে। আর কটা দিনের চেনাশোনায় তুমি শুধু তাকে চিনেছ। বধূ নিরুত্তরে দৃষ্টি নিচু করল, কিন্তু তার মুখে দৃঢ়তার রেখাগুলো আরো স্পষ্টভাবে ফুটে উঠল। বাঁকা দৃষ্টিতে তা লক্ষ্য করে কর্তা বললেন, তাহলে তুমি জোর করেই আমাকে বোঝাতে চাইছো যে খোকার মাথার মধ্যে কোনো গোল নেই। আমরা তাকে যতটা অপদার্থ মনে করে আসছি, সে তা নয়, এই তো? বধূ সুস্পষ্ট স্বরে উত্তর দিল, আমার কথা তো আগেই বলেছি বাবা। অনেক কথাই তো তুমি বলেছ বৌমা, কিন্তু একটা কথার সঙ্গে আর একটা কথার সামঞ্জস্য যদি না হয়, কোনো কথার উপরেই নির্ভর করা যায় না। প্রথমেই তুমি বলেছ ঝুটো মাল আমি চালিয়ে তোমাকে ঠকিয়েছি। মাল ঝুটো জেনেই তো আপনি চালিয়েছিলেন বাবা। এখনো আপনার মনে দৃঢ় ধারণা সে মাল ঝুটোই। আমি না হয় এই কথা স্বীকার করছি, কিন্তু তোমার মুখেই পুনরায় শুনতে পাচ্ছি সে মাল ঝুটো নয়, আসল। তোমার কোন কথাটি তাহলে প্রকৃত? বধূ বুঝল বিচক্ষণ শ্বশুর তার কথার খুঁতটুকু ধরেই তাকে আঘাত করতে যে অস্ত্র উদ্যত করেছেন তা অব্যর্থ। যে জন্য শ্বশুরকে সে অনুযোগ করতে সাহস পেয়েছিল, তারই শেষ কথায় তা খণ্ডন হয়ে গেছে। কিন্তু অসাধারণ উপস্থিত বুদ্ধির প্রভাবে বধূ তক্ষুনি দুটি কথার সামঞ্জস্য করতে প্রস্তুত হল। একটুও উত্তেজিত না হয়ে বেশ সহজ গলায় সে উত্তর দিল, বিয়ের বাসরে সকলেই জেনেছিল সোনা বলে আপনি পিতল চালিয়ে দিয়েছেন বাবা, কিন্তু আমি তাদের সে ধারণা ঘুরিয়ে দিয়েছিলুম, নইলে সেখানেই একটা কেলেঙ্কারি কাণ্ড কিছু বেঁধে যেত। বটে, আমার দাদামশাইয়ের আশীর্বাদেই আমি বাসরেই জানতে পেরেছিলুম বাবা, আপনি আমাকে ঠকাবার চেষ্টা করলেও আমি ঠকিনি। আসল বস্তু তার মধ্যে আছে, একদিন সে সোনা হবেই। তাই কোনো গোল আর বাঁধেনি, আমারও নালিশ করবার প্রয়োজন হয়নি। আপনি জানতেন কি আমাকে দিয়েছেন, আমি জেনেছিলুম কি ভেবে দিয়েছেন, কিন্তু আমি কি পেয়েছি সে কথা তো আমাকে জিজ্ঞাসা করেননি কোনোদিনও বাবা।
বদ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ বধূর মুখের দিকে চেয়ে কর্তা সহসা প্রশ্ন করলেন, সেই সোনার চাবুকটা কি উদ্দেশ্যে আমি তোমাকে দিয়েছিলুম মা? প্রশ্নের সঙ্গে সঙ্গে বধূ উত্তর দিল, এখানেও আপনি সেই ভুল করেছিলেন বাবা। সেই জন্য এ বাড়িতে এসেই আমাকে স্বর্ণ গর্ধবের সন্ধানে সমস্যায় পড়তে হয়েছিল। আর সে সমস্যা তোমার সোজা করে দিয়েছিল নিবারণ। কিন্তু মা, তুমি ওইখানেও মস্ত ভুল করেছ। নিবারণ স্বর্ণ গর্ধব নয়, স্বর্ণ সিংহ। হাসি মুখে বধূ বলল, সিংহের চামড়া পরে একটা গর্ধবও কিছুকাল বনে রাজত্ব করেছিল বাবা, কিন্তু বেশি দিন তার ধাপ্পাবাজি চাপা থাকেনি। এ গল্প আপনি অবশ্যই শুনেছেন। অসহিষ্ণুভাবে রুক্ষ গলায় কর্তা বলে উঠলেন, কিন্তু তোমার সেই সত্যিকার সিংহটি কোথায়? 1 ঘন্টার ওপর তো আমাদের তকরার চলছে। বাইরের দরজায় আমি যদি পাহারা বসিয়ে না আসতুম, মহল শুদ্ধ সবাই এখানে ছুটে আসতো। কিন্তু তার সাড়া শব্দও কিছু নেই। নিজের গুহায় পড়ে ঘুমোচ্ছেন কিংবা ল্যাজ নাড়ছেন হয়তো। আরও যদি নিবারণ হতো তাহলে। শ্বশুরকে কথা শেষ করার অবসর না দিয়েই বধূ অসংকোচে বলল, নিবারণের সঙ্গে ওর পার্থক্য এইখানেই বাবা। অত্যন্ত বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে জ্বলন্ত দৃষ্টিতে কর্তা বধূর মুখের দিকে চাইলেন। এই ভয়াবহ দৃষ্টির আঘাত সহ্য করে তার মুখের কথার আবার প্রতিবাদ তোলার মতো সাহস কারো বড় একটা দেখা যায় না। কিন্তু বধূ অকুতোভয়ে শ্বশুরের আরক্ত মুখের দিকে চেয়ে সহজ ভঙ্গিতে কোমল গলায় বলল, পরের মুখের কথা আর নিজের মনের অনুমান, এদের ওপর একতরফা জোর দিলে শেষকালে পস্তাতে হয় না বাবা? ভ্রুকুটি করে শ্বশুর জিজ্ঞাসা করলেন, এ কথার মানে? কাকে লক্ষ্য করে কথাগুলো বললে বৌমা? বধূ শ্বশুরের মুখের ওপরে অচঞ্চল দৃষ্টি রেখে বলল, আমি খুব সোজা আর সত্যি কথাই বলেছি বাবা। যে ভুল বরাবর হয়েছে, এখানেও ঠিক সেই ভুল হচ্ছে। আপনি যখন বিচার করতেই এসেছেন, দলিল দস্তাবেজ সবই যখন কাছে মজুদ, তখন নিজের চোখে না দেখে ও কথাগুলো বলা কি ঠিক হয়েছে? খুব জোরে একটা নিঃশ্বাস ফেলে কর্তা কেদারা ছেড়ে উঠে দাঁড়ালেন। দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে তার গলা থেকে শুধু একটি অনুচ্চ স্বর নির্গত হল, বধূ অপলক চোখে দেখল তাকে কোনোরকম আহ্বান না করেই তার শ্বশুর একাই দরজা দিয়ে তাদের পাঠাগারের দিকেই চলেছেন। পড়ার ঘরখানির ভিতরে এতক্ষণ কতগুলো জটিল অঙ্কের সমাধান নিয়ে একাগ্র মনে গোবিন্দের অপূর্ব সাধনা চলছিল। অন্য কোনো দিকেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। বধূ যে বাইরের দরজায় আঘাতের শব্দ শুনে উঠে গেছে ও এতক্ষণ ঘরে অনুপস্থিত রয়েছে, তার সম্বন্ধেও সে সম্পূর্ণ অচেতন। টেবিলের ওপর প্রসারিত খাতাটার পৃষ্ঠাতেই তার প্রাণশক্তি এমনভাবে ঝুঁকে পড়েছিল যেন খাতার বাইরে আর কারো দিকে তাকানোর বা খাতার অঙ্কগুলি সমাধান হওয়ার আগে অন্যদিকে মনকে চালানোর তার নিজেরই কোনো সামর্থ্য নেই। হঠাৎ আনন্দে হাততালি দিয়ে গোবিন্দ বলে উঠল, ব্যাস, রুল অফ 3 ফিনিশ। এবারে কি দেবে? আনন্দে উচ্ছ্বাসিত মুখে জিজ্ঞাসু চোখে সে বধূর আসনের দিকে চেয়ে দেখল বধূ সেখানে নেই। মুখটা রীতিমতো গম্ভীর করে যিনি সে জায়গায় দাঁড়িয়ে আছেন, এ সময়ে এই বাড়িতে তাকে এ অবস্থায় সে দেখার প্রত্যাশা কোনোভাবেই করেনি। তার মনের আনন্দ সেই মুহূর্তেই কোথায় তলিয়ে গেল। এই অবস্থাতেই তার কর্তব্য বুদ্ধি আজ হঠাৎ সচেতন হয়ে উঠল। তাড়াতাড়ি আসন ছেড়ে সে উঠে দাঁড়াল এবং তার অজ্ঞাতেই যেন গলা থেকে অনুচ্চ স্বর ও শ্রদ্ধা বিস্ময়ের সুরে বের হয়ে এলো, বাবা, আপনি? নিরুত্তর এবং বিস্ময়ে বিমূঢ় ছেলের আপাদমস্তক তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে বৃদ্ধ একখানা চেয়ার টেনে আস্তে আস্তে বসলেন। বিরাট বড় টেবিলটার ওপর অনেকগুলো খাতা ও নানাবিধ বই কেতাদুরস্তভাবেই রাখা ছিল। এরপর তিনি
কয়েকটা বাঁধানো বই হাতে নিলেন, খুলে দু চারটে পাতাও উল্টালেন, কিন্তু কোনো বইয়ের বিষয়বস্তু সম্ভবত উপলব্ধি করতে না পেরে আবার জায়গায় রেখে দিলেন। এরপর যে খাতাটা নিয়ে গোবিন্দ ঘন্টার পর ঘন্টা গণিতের সাধনায় মগ্ন ছিল, সেটা তুলে ইংরেজিতে লেখা অঙ্কগুলির ওপর বিস্মিত দৃষ্টি প্রসারিত করে প্রশ্ন করলেন, এসব তোমার লেখা, খোকা? খোকার মুখ থেকে মৃদু স্বরে উত্তর এলো, হ্যাঁ। আবার জিজ্ঞেস করলেন, কি আঁকো এগুলো? গোবিন্দ বলল, রুল অফ 3 আজ শেষ হয়ে গেল। খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে কৌতূহলের স্বরে পিতা জানতে চাইলেন, তেরিজের কত পরে এই আঁকটা? পুত্রের মন পিতার প্রশ্নে উল্লাসে নেচে উঠল। এমনভাবে পিতা তো কখনো তার সঙ্গে কথা বলেন না। আজ তিনি তার খাতার আঁক দেখে তার কাছেই জানতে চেয়েছেন। উৎসাহের সুরে গোবিন্দ বলল, ওহ, তেরিজের অনেক পরে বাবা। তেরিজ তো অ্যাডিশন, সে তো গোড়ায়। পরবর্তী অঙ্কের নামগুলো পুত্রকে বলার অবসর না দিয়েই পিতা আবার প্রশ্ন করলেন, আচ্ছা, যে আঁক তুমি শেষ করেছ বললে, ওর বাংলা নামটা কি? পুত্র তক্ষুনি উত্তর দিল, ত্রৈরাসিক বাবা। মুখের ভাবটুকু পরিবর্তন করে পিতা বললেন, ও, বুঝেছি। এ আঁক তো পাটিগণিতের প্রায় শেষের দিকেই। তুমি ত্রৈরাসিক করছো? বটে। আরও উৎসাহের সঙ্গে পুত্র বলল, শিগগির আমি পাটিগণিত শেষ করে ফেলব, তখন কি মজা। আনন্দে বিহ্বল পুত্রের মুখের দিকে তাকিয়ে পিতা বললেন, আমি তো শুনেছিলুম খোকা, তেরিজের কোটা তুমি পেরোতে পারোনি। মাস্টাররা হিমশিম খেয়ে এলে দিয়ে পালায়, অথচ সেই তুমিই আজ ত্রৈরাসিক শেষ করেছ। পিতার মুখের কথায় পুত্রের মুখ আপনি হেঁট হয়ে পড়ল। সে মুখে যুগপৎ ব্যথা ও লজ্জার চিহ্ন প্রকাশ পেল। পুত্রের মুখভঙ্গি লক্ষ্য করে পিতা প্রশ্ন করলেন, কবে থেকে আবার কেচে গণ্ডুস করা আরম্ভ হয়েছে? নিচু দৃষ্টি পিতার মুখের ওপর রেখে পুত্র নীরব থাকল। পিতা প্রশ্নটা আবার পরিষ্কার করে বললেন, আমার কথা কি বুঝতে পারোনি খোকা? আমি জিজ্ঞাসা করছি, লেখাপড়ার পাঠ তো চুলোই দিয়েছিলে, আবার শুরু করা হলো কবে থেকে? ফুলশয্যার রাত থেকে। বটে, ভালো ভালো। আচ্ছা, শেখাচ্ছেন কে? গোবিন্দ আবার মাথা হেঁট করল। সুন্দর মুখখানি তার পিতার এই প্রশ্নে সহসা লাল হয়ে উঠল। তখনই তার মনে পড়ে গেল বধূর কথা। সে দৃঢ়তার সঙ্গে বলেছিল, স্বামী স্ত্রীর মধ্যে যেসব কথা হয় তা কাউকে বলতে নেই। কে তাকে পুনরায় লেখাপড়ায় ব্রতী করেছে, অঙ্ক শেখাচ্ছে, তা বলতে গেলে বধূর নাম তোলার কথা, কিন্তু তার যে নিষেধ। সুতরাং গোবিন্দ এ প্রশ্ন শুনে নিরুত্তর মুখ হেঁট করেই রইল। পিতা আর চোখে তা লক্ষ্য করে মনে মনে হাসলেন। পরক্ষণেই পুনরায় প্রশ্ন করলেন, এতকাল পরে হঠাৎ অঙ্কের ওপরে আগ্রহ কেন? পুত্র দুই চোখ তুলে কাঁপা গলায় গাঢ় স্বরে উত্তর দিল, মানুষ হতে হলে আগে যে অঙ্ক শিখতে হয়, নইলে মাথা খোলে না। পিতার পাকা মাথাটির ভেতরে কে যেন হঠাৎ একটা সূচ ফুটিয়ে দিল। মনের ভাব গোপন করে এবার একটু শ্লেষের সুরেই তিনি বললেন, বড় বড় মাস্টারগুলো যখন তোমাকে পাটিগণিতখানা কুলে খাওয়াতে উঠে পড়ে লেগেছিল, তখন তোমার মাথার ভেতর ও কথাটা খেলেনি কেন? পুত্র বালকের মতো কোমল কণ্ঠে উত্তর দিল, ওরা তো কেউ আমাকে ও কথাটা তখন বুঝিয়ে বলেননি। খালি খালি বলতেন আমি গাধা, আমার মাথার ভেতরটা খালি গোবরে ভরা, আমার দ্বারা কিছুই হবে না।
তারপর কেউ বুঝি তোমাকে বুঝিয়ে বললে, তোমার মাথাটা খালি গোবরে ভরা নয়, চেষ্টা করলে তুমিও মানুষ হতে পারো। পুত্র নিরুত্তরে ঘাড় নেড়ে পিতার মন্তব্যে সায় দিল। সঙ্গে সঙ্গে এ সম্বন্ধে বধূর তীক্ষ্ণ কথাগুলো পিতার স্মৃতিপথে ভেরির মতো যেন ঝংকার তুলল। ভগবান তার মাথার ভেতরে গোবর পুড়ে দেননি, মাতব্বরেরাই তার মাথার ওপর গোবরের বোঝা চাপিয়ে দিয়েছে। এরপর নীরবেই তিনি কিছুক্ষণ ধরে ঘরখানির সব অংশই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। বুঝলেন সত্যিই পড়াশুনোই এই ঘরে চলছে। টেবিলের ওপর পাশাপাশি যে সমস্ত বই খাতা ব্যবহার্য হিসেবে পড়েছিল, তাদের মধ্যে থেকে একটা খাতা তুলে পিতা তার পাতায় পরিষ্কার ছাঁদের লেখা দেখলেন। পরক্ষণেই পুত্রের দিকে চেয়ে প্রশ্ন করলেন, এ লেখাও তোমার? মাথা নেড়ে পুত্র জানালো, না। কার হাতের লেখা এসব? পুত্র নিরুত্তরে আবার মাথা হেঁট করে রইল। পিতা বাঁকা দৃষ্টিতে পুত্রের দিকে চেয়ে প্রশ্ন করলেন, এ লেখা তাহলে বৌমার? পুত্রের চিবুক বারদুই নড়ে উঠল এবং তাতেই বুঝতে পারা গেল পিতার অনুমান সত্যি। খাতাটা আদ্যপান্ত দেখে পিতা একটা সুদীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে কেবল অঙ্কের রাস্তা দিয়েই এখন তোমার ছুটোছুটি চলছে। পুত্র দুই চোখ বিস্ফারিত করে বলল, অঙ্ক তো খালি নয়, পড়তেও যে হয় অনেক। বটে, তা পড়াটা কিভাবে চলছে তোমার? এই যে রুটিন দেখুন না। কথার সঙ্গে সঙ্গে একটা খাতার পাতা খুলে সে পিতার হাতে তুলে দিল। একটু বড় ছাঁদের বাংলা অক্ষরে খাতার পুরো পৃষ্ঠাটি জুড়ে এই অপূর্ব পড়ুয়ার দিন রাতের কর্মধারা লেখা রয়েছে। স্তব্ধ বিস্ময়ে পিতা পড়তে আরম্ভ করলেন। ভোর 5টা থেকে 6:30, প্রাতকৃত্যাদি ও ব্যায়াম। 6:30 থেকে 7টা, মাতৃপূজা। 7টা থেকে 7:30, গীতা পাঠ। 7:30 থেকে 8টা, জলযোগ। 8টা থেকে 10টা, ইংরেজি। 10টা থেকে 12টা, স্নানাহার ও বিশ্রাম। 12টা থেকে 3টে, অঙ্ক। 3টে থেকে 5টা, বাংলা সাহিত্য। 5টা থেকে 7:30টা, জলযোগ, ব্যায়াম ও সায়াহ্নকৃত্যাদি। 7:30টা থেকে 8টা, মাতৃপূজা। 8টা থেকে 10টা, সাময়িক পত্রিকা পাঠ ও বিবিধ আলোচনা। 10টা থেকে 11টা, ভোজন ও বিশ্রাম। 11টা থেকে রাত্রি 12টা, শাস্ত্র পাঠ। পড়া শেষ হলে খাতাখানি পুত্রের হাতে ফিরিয়ে দিয়ে শুধু একটি বিষয়ে পিতা প্রশ্ন করলেন, মাতৃপূজাটা? পুত্র বলল, ও ঘরে মায়ের যে ছবি আছে, ওই সময় তাতে ফুলের মালা পরিয়ে ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে পুজো করি, আর তার কাছে এই বলে মানত করি, মা গো, আমার মনের জড়তা ভেঙে দাও, অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়ে বিবেকের আলো দেখাও, সত্যের পথ ধরে আমি যেন সত্যিকার মানুষ হতে পারি। দুই চোখ বন্ধ করে প্রার্থনার ভঙ্গিতে পুত্র পিতার সামনে মাতৃপূজার পদ্ধতি বালক সুলভ সরলতায় ব্যক্ত করল। অতি কষ্টে এবার পিতাকে আত্মসম্বরণ করতে হলো। উদগ্র অশ্রুধারাকে সবলে রুদ্ধ করতে দুই চোখ তার স্ফীত হয়ে উঠল। তার মনে হলো বিয়ের দিনেও যুবক পর্যায়ভুক্ত যে পুত্রের মনোবৃত্তি 6 বছরের শিশুর অনুরূপ ছিল, আজ সে যেন সহসা কি এক অলৌকিক জাদুদণ্ডের স্পর্শের প্রভাবে ষোড়শবর্ষীয় অধ্যয়নশীল কিশোরের প্রশংসিত মনস্বিতা অর্জন করে নিয়েছে। এখনো যে কটি বছরের ব্যবধান রয়েছে, এইভাবে উচ্চ সাধনা চললে তার তিরোধানও দীর্ঘ সময় সাপেক্ষ নয়। এই সময়ে পাঠাগারের ঘড়িতে 3টে বাজল। সঙ্গে সঙ্গেই বাইরের ঘণ্টাঘরের ঘোষণাও তাকে সমর্থন করল।
পিতা সচকিত হয়ে জোর করে কণ্ঠ পরিষ্কার করে নিয়ে বললেন, তোমার তো এখন পড়বার সময় হয়ে এলো খোকা। বেশ, তুমি পড়া আরম্ভ করো, আমি একবার ও ঘরটা দেখে যাই। কথা শেষ করেই পিতা মধ্যের বড় ঘরখানির দিকে এগিয়ে গেলেন। সময়ের অপব্যয়ে পুত্র অধৈর্য হয়ে পড়েছিল। এবারে সে নিশ্চিন্ত হয়ে এই দিনের পাঠ্য বাংলা বইগুলি নিয়ে বসল। মধ্যের ঘরে প্রবেশ করতেই সহধর্মিণীর সুবৃহৎ আলেখ্যখানির ওপর হরিনারায়ণবাবুর দৃষ্টি পড়ল। স্বর্গীয়া পত্নীর এই আলেখ্যখানি বহুবারই তিনি দেখেছেন। পত্নীর হাজার স্মৃতি বিজড়িত এই ঘরের এই স্থানটিতে দাঁড়িয়ে কতদিন অতীতের কত কথাই তিনি স্মরণ করার অবকাশ পেয়েছেন। প্রিয় বিরহের গভীর অনুভূতি কত সুদীর্ঘ নিঃশ্বাসে ব্যক্ত করেছেন। কিন্তু আজ সেই পরিচিত ঘরে সেই আকাঙ্ক্ষিত আলেখ্যর সামনে দাঁড়াতে তার মনে হলো তিনি যেন কোনো সুপবিত্র পূজা মন্দিরে এক অপূর্ব দেবী প্রতিমার সংস্পর্শে এসেছেন। যদিও এই ঘরের একপাশে মহার্ঘ পালঙ্কে শুভ্র শয্যার নিদর্শন রয়েছে, তবুও শুদ্ধাচারের সূচিতায় এখানকার প্রত্যেক বস্তুই যেন দেবতার নির্মাল্যের মতোই অনিন্দ ও অনবদ্য। অতীত জীবনের কত দিনরাত্রি তো এই ঘরে অতিবাহিত হয়েছে, কিন্তু কোনোদিনই তো তিনি এখানে সুপবিত্র দেবালয়ের শাশ্বত গাম্ভীর্য অনুভব করেননি। আর ঘরের এই পবিত্র সুন্দর পরিস্থিতি অধিষ্ঠিতা গৃহিণীর প্রতিকৃতির উপরেও কি এক অনন্যপূর্ব দ্যুতির বিকাশ করেছে। হরিনারায়ণবাবু তার দৃষ্টি প্রখর করে দেখলেন আলেখ্যর অধিকারিণীর সিথির যে অংশে সিঁদুর রেখাটি একান্ত ক্ষীণকায় ছিল তা যেন কোনো সিদ্ধ হাতের তুলিতে স্থূলতর হয়ে জ্বলজ্বল করছে। শুধুমাত্র এই পরিবর্তনটুকুতেই তৈলচিত্রে মুখখানির শোভা ও সৌন্দর্যের কতখানি না বৃদ্ধি পেয়েছে, অথচ এই ত্রুটিটুকু তো এই পর্যন্ত তার চোখ দুটোকে কোনোদিনও পীড়া দেয়নি। সিথির এই সিঁদুরের শোভা ও সুগন্ধ ফুলে নিপুণ হাতে রচিত মালা চিত্রময়ীকে যেন প্রাণময়ী করে তুলেছে। অপলক চোখে তিনি সেই দিকেই চেয়ে রইলেন। কিছুক্ষণ পরে নিচের দিকে তাকাতেই আলেখ্যখানির নিচে শ্বেতপাথরের একটা আধারের ওপর নিবেদিত ফুলের নিদর্শনও পেলেন। বুঝলেন চিত্রেশ্বরী দেবীর উদ্দেশ্যে অর্ঘ্য ও পুষ্পসম্ভার শ্রদ্ধা সহকারে অর্পিত হয়েছে। পুত্রের পড়াশুনোর তালিকায় সকাল সন্ধ্যায় মাতৃপুজোর নির্দেশ তৎক্ষণাৎ তার বিস্ফারিত চোখের ওপর ভাস্বর হয়ে উঠল। এরপর তিনি ধীরে ধীরে পাতা শয্যার দিকে এগিয়ে গেলেন। শয্যাটিও যে নির্দিষ্ট জায়গা থেকে সরে গিয়ে ঘরের শেষ প্রান্তে দুটো জানালার মাঝখানে আশ্রয় নিয়েছে, ঘরে প্রবেশ করেই তিনি তা লক্ষ্য করেছিলেন। এখন কাছে গিয়ে দেখলেন শুধু জায়গা নয়, তাতে আরও অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। স্থূল গদি তোষক প্রভৃতি সুকোমল আস্তরণের জায়গায় স্থূল ও কর্কশ শতরঞ্জি পাতা হয়েছে। মখমল কোমল শুভ্র আচ্ছাদন অন্তর্হিত হয়ে তাদের জায়গা অধিকার করেছে একখানি মৃগচর্ম। মাঝখানে মাত্র এক হাতের ব্যবধানে এইভাবেই দুটো শয্যা পাতা। বিস্ময় কৌতূহলে হরিনারায়ণবাবু পাশাপাশি দুটো শয্যায় হাত দিয়ে টিপে টিপে পরীক্ষা করে দেখলেন কোনো পার্থক্যই দুটোর মধ্যে নেই। দুটো শয্যাই সুকঠিন ও সুচিতার প্রতীক। আরও লক্ষ্য করে দেখলেন ভেলভেটের আস্তরণ দেওয়া বালিশগুলো কোনো শয্যাতেই নেই। শুধু প্রত্যেক শয্যার শেষ প্রান্তে মাথা রাখার মোটা রকমের একটা করে বালিশ রয়েছে। শয্যার মতো সেগুলো কঠিন এবং তাদের আস্তরণ ভেলভেটের নয়, সেগুলো মোটা খদ্দরের ও গেরুয়া বর্ণের। মৃগচর্মের ওপর গেরুয়া বালিশগুলি শয্যার সৌন্দর্য আরও বিকশিত করেছে। আরও কিছুক্ষণ এই অপূর্ব শয্যা দুটির সামনে স্থিরভাবে দাঁড়িয়ে
হরিনারায়ণবাবু মনে মনে কি ভাবলেন। তারপর আস্তে আস্তে পুনরায় স্বর্গীয়া সহধর্মিণীর আলেখ্যখানির সান্নিধ্যে ফিরে এসে অনুচ্চ স্বরে ডাকলেন, বৌমা। ডাকার একটু পরেই বধূর সহজ গলার স্বর শোনা গেল, ডাকছেন আমাকে বাবা? শ্বশুরের তীক্ষ্ণ দৃষ্টি দরজার দিকেই ছিল। দেখলেন তার আহ্বানে সাড়া দিয়ে সপ্রতিভভাবে বধূ ঘরের মধ্যে প্রবেশ করছে। মুখে তার বিরাগ, বিক্ষোভ, অভিমান বা সংশয়ের কোনো চিহ্ন নেই। কিছুক্ষণ আগেই দীর্ঘ সময় ধরে যার সাথে তার বিষম বাদানুবাদ চলছিল, নিজে আঘাত পেলেও ক্ষমতার উৎকর্ষে তিনি যাকে কঠোরভাবে কথার আঘাত দিতে কোনো কৃপণতা করেননি এবং কথার শেষে ইচ্ছে করেই যাকে উপেক্ষা করে তার ঘরে প্রবেশ করেছিলেন, সেই অদ্ভুত মেয়েটি এমন সহজ ভঙ্গিতে তার ডাকে সাড়া দিয়ে সামনে এসে জিজ্ঞাসু চোখ দুটি তুলে দাঁড়ালো, যেন কোনো অপ্রিয় ঘটনা ইতিপূর্বে ঘটেইনি। আহ্বান পেয়ে আজ এই মাত্রই যেন সে ব্যগ্র হয়ে দেখা দিয়েছে। মনের বিস্ময় মুখে প্রকাশ হতে না দিয়ে বেশ গম্ভীরভাবে কর্তা বললেন, ও ঘরে তোমার দলিল দস্তাবেজ সমস্তই দেখে এলুম বৌমা। বধূ পলকের জন্য শ্বশুরের মুখের দিকে চেয়ে তক্ষুনি দৃষ্টি নামিয়ে রইল, কোনো উত্তর দিল না। আর চোখে বধূর এই ভাব লক্ষ্য করে শ্বশুর কথার সুর একটু বাঁকা করে বললেন, কিন্তু এ ঘরের কায়দা কানুন হঠাৎ এভাবে পাল্টানো হলো কেন তা তো বুঝলুম না। বধূ এবার চোখ তুলে আবার নিজের গলার স্বর শক্ত করে আস্তে আস্তে উত্তর দিল, পাল্টাবার যে প্রয়োজন হয়েছিল বাবা। প্রয়োজন হয়েছিল? তার মানে? মানে কি সত্যি বুঝতে পারেননি বাবা? ও ঘরের দলিল দস্তাবেজ সব দেখেও? বধূর স্পষ্ট কথায় শ্বশুরের মুখখানি সঙ্গে সঙ্গেই কঠিন হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বধূর মুখের ওপর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রুক্ষ কণ্ঠে তিনি বললেন, এতক্ষণে তোমার মনের আসল উদ্দেশ্যটুকু আমি বুঝতে পেরেছি বৌমা। জিজ্ঞাসু চোখে বধূ শ্বশুরের মুখের দিকে চাইল। তিনি বললেন, বিয়ের রাতে তোমার বাবাকে আভাসে জানিয়েছিলুম আমাদের কুলপ্রথা, গাঙ্গুলি বাড়িতে মেয়ে বধূ হয়ে প্রবেশ করলে 1 বছরের মধ্যে ফেরবার উপায় থাকে না। তোমার বাবা এ নিয়ম পাল্টাবার জন্য আপত্তি জানাতে অনুরোধ করতে ত্রুটি করেননি, কিন্তু আমার কথা নড়েনি। এখন আমার মনে হচ্ছে আমার সেই কথা রদ করার জন্যই তুমি এখানে বেপরোয়া হয়ে এইসব কাণ্ড বাঁধিয়েছ। বধূর মুখে এতক্ষণে হাসির একটু ঝিলিক দেখা গেল। স্নিগ্ধ চোখে শ্বশুরের মুখের দিকে চেয়ে কোমল কণ্ঠে সে প্রশ্ন করল, এতে আমার লাভ কিছু খতিয়ে পেয়েছেন বাবা? অসহিষ্ণুভাবে শ্বশুর উত্তর দিলেন, লাভ তোমার বাপের বাড়ি ফিরে যাওয়া। তারা তোমাকে দেখেই যেই অবাক হয়ে তাকাবে, তুমিও তেমনি দম্ভ করে শুনিয়ে দেবে। এমন কাণ্ড সেখানে আরম্ভ করে দিলুম যে বুড়ো মুখের কথা পাল্টাতে পথ পেলে না। কিন্তু বৃথা বড়াই তো আমি কোনোদিনও করিনি বাবা, আর আমি ও জিনিসটা ভালোবাসি না। আপনি তাহলে আমার সম্বন্ধে ভুল বুঝেছেন। ভুল বুঝেছি? সত্যি বলছো তুমি বৌমা? আমি যদি বলি আপনার ওই কথাটাই আমার পক্ষে ঠিক শাপে বর হয়ে গিয়েছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? মুখের কথার সুরটুকু পুনরায় নরম করে শ্বশুর প্রশ্ন করলেন, কিরকম? বধূর মুখে দৃঢ়তার আভাস পাওয়া গেল। নিজের গলা পরিষ্কার করে সুস্পষ্ট স্বরে সে বলল, বাসরে আপনার ছেলের পরিচয় পেয়েই আমি স্থির করে নিয়েছিলুম তার মুক্তির জন্য 1 বছর ধরে এই তপস্যাই আমি এখানে করব। সংশয়ের সুরে শ্বশুর আবার জিজ্ঞাসা করলেন, 1 বছর তোমার বাপের বাড়ির পথ বন্ধ জেনেও? গাঢ় স্বরে বধূ উত্তর দিল, আমি ইচ্ছে করে নিজেই সে পথ যে বন্ধ করে এসেছি বাবা। তুমি বন্ধ করে এসেছ? ইচ্ছে করে? চোখের জল আটকে শ্বশুরের দিকে তাকিয়ে বধূ বলল, সেই জন্যেই তো তখন কনকাঞ্জলির বায়না তুলতে হয়েছিল।
আপনার দেওয়া মোহরের থালা মার আঁচলে ঢেলে দিয়ে সমস্ত বন্ধন ছিঁড়ে ফেলে শুধু একটি উদ্দেশ্যেই সমস্ত মন, সমস্ত লক্ষ্য আমার। বধূর গলার স্বর রুদ্ধ হয়ে গেল। পরের কথা কটা আর বের হলো না। শ্বশুর চমকিত হয়ে বিস্ময়ের সুরে বলে উঠলেন, ও বটে, মনে পড়েছে। পরক্ষণেই মুখের ভাব ও কথার সুর পাল্টিয়ে বললেন, হ্যাঁ, তোমার লক্ষ্যটুকুও এবার ধরা পড়ে গিয়েছে। ধরে নিলুম না হয় তোমার কথাতেই বাপের বাড়ির পথ বন্ধ হয়েছে, কিন্তু শ্বশুর বাড়িতেও তো ক্রমশই আগড় বাঁধতে আরম্ভ করেছ। কারুর তোয়াক্কা করো না, বাড়ির বউ তুমি, অথচ কারুর সঙ্গে তোমার সম্বন্ধ নেই। ভালো মন্দ কোনো দিকেই দৃষ্টি নেই। সমস্ত কর্তব্য ছেঁটে ফেলে শুধু নিজের একটি লক্ষ্য বস্তু নিয়েই পড়ে আছো। চমৎকার। মুহূর্তে বধূর মুখখানির ওপর কে যেন কাঠিন্যের আবরণ পরিয়ে দিল। গলার স্বর ও চোখের দুর্বলতা কোথায় পলকে নিশ্চিহ্ন হয়ে গেল। পরিপূর্ণ দৃষ্টিতে শ্বশুরের মুখের দিকে চেয়ে তেজোদৃপ্ত স্বরে বধূ বলল, এ প্রসঙ্গ ছেড়ে দিন বাবা, এ আলোচনা অপ্রিয় হবে। বধূর কথায় শ্বশুরের আপাদমস্তক ক্রোধে কণ্টকিত হয়ে উঠল। বধূ আজ অসীম স্পর্ধায় আলোচনার ধারারও নির্দেশ দিতে চায়। বুঝলেন, এই প্রসঙ্গটি বধূর পক্ষে সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং একেই অবলম্বন করে তিনি বধূকে রীতিমতো আঘাত দিতে উদ্যত হলেন। বিরক্তির সুরে তিনি বললেন, অন্যায়ের আলোচনা বরাবর অপ্রিয়ই হয়ে থাকে বৌমা। এটা ঢাকার চেষ্টা করাই তো মস্ত অন্যায়। আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর তোমাকে দিতেই হবে। তখনও তুমি জোর করে বলেছ তুমি কোনো অন্যায় এ পর্যন্ত করনি, একটা মিথ্যে কথাও কখনো বলনি। বধূ মাথা নিচু করে নিরুত্তর রইল, কিছুই বলল না। কিন্তু তার এই নীরবতাই যেন প্রকাশ করছিল এখনো সে এতে সায় দিচ্ছে। কর্তা এবার স্বরের ওপর বিশেষ জোর দিয়েই বললেন, আমি বলছি বৌমা, নববধূর কোনো কর্তব্যই তুমি এ পর্যন্ত করনি। বধূদের যেগুলো করা অবশ্য কর্তব্য। বধূ সেইভাবেই মুখখানা নিচু করে রইল। শ্বশুরের কথার কোনো প্রতিবাদ করতে বা অভিযোগ অস্বীকার করতে তাকে একটা কথাও বলতে শোনা গেল না। শ্বশুর এবার উৎসাহিত হয়ে বললেন, বুঝেছি, তুমি না বলতে পারো না। 3টে মাস পুরো হতে চলল তুমি এ বাড়িতে এসেছ, কিন্তু ব্যবহারে বাড়ি শুদ্ধ সকলকেই জানিয়েছ তুমি তাদের কাউকে চাও না, আর কারুর দিকে তোমার লক্ষ্য নেই। অস্বীকার করবে তুমি এ কথা? বধূ তাও নীরব, পাথরের প্রতিমার মতো একইভাবে অপলক চোখে নিচু মুখে দাঁড়িয়ে রইল। শ্বশুর দৃঢ় স্বরে বললেন, এ কথাও তুমি মেনে নিচ্ছ তাহলে? আমাকে আরো কঠিন হয়ে বলতে হচ্ছে বৌমা, কথাটা খুবই অপ্রিয় কিন্তু সত্যি। তোমার শাশুড়ি, দেওর, ননদ এদের কারুর কোনো খবরই তুমি রাখো না, রাখা আবশ্যক বলে মনেই করো না। আর আর এ কথাও সত্য যে আমার দিকে তোমার লক্ষ্য নেই। বধূর মুখে কোনো পরিবর্তন দেখা গেল না, এমনকি পরপর এরকম অভিযোগেও তার মুখে চিন্তা বা আশঙ্কার কোনো ছায়া পড়ল না। শ্বশুর মুখের স্বর এবার কিঞ্চিত নরম ও বিকৃত করে বললেন, এখন দুনিয়ার ভেতর তোমার শুধু একটি লক্ষ্য, স্বামী। পাথরের প্রতিমার মধ্যে এতক্ষণে যেন প্রাণের স্পন্দন আসলো। শাড়ির আঁচল গলায় ঘুরিয়ে নিয়ে শ্বশুরের পায়ের তলায় হেঁট হয়ে প্রণাম করে ভাব গদগদ স্বরে সে বলল, আপনার এই অনুমানই আজ আমার পক্ষে পরম আশীর্বাদ বাবা। এক দৃষ্টে কিছুক্ষণ বধূর দিকে তাকিয়ে শ্বশুর রুক্ষ কণ্ঠে বললেন, কিন্তু এইটেই নববধূর পক্ষে একমাত্র গৌরবের কথা নয় বৌমা। সীতা, সাবিত্রী, দময়ন্তী এরাও বধূ ছিলেন, এদেরও স্বামী ছিল, শ্বশুর ছিল, সংসার ছিল। বধূ বিনম্র গলায় বলল, কিন্তু কর্তব্যের সমস্যা যখন এদের জীবনে ঝড় তুলেছিল তখন স্বামী যে শুধু এদেরও লক্ষ্য হয়েছিল, পুরাণেই তো সেই পরিচয় পাওয়া যায় বাবা।
বধূর এই প্রতিবাদে বিরক্ত হয়ে শ্বশুর বললেন, পুরাণের কথা নিয়ে তোমার সঙ্গে তর্ক করবার আমার ইচ্ছে নেই, অবসরও নেই। আর তোমার এ কথার সমর্থন এ যুগে কেউ করবে না। তোমার দপ্তরখানায় তো দেখে এলুম, শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত রয়েছে। ও বই পড়েছ নিশ্চয়ই? তিনিই তো বলেছেন গো, যে মেয়ে রাধে সে কি চুল বাঁধে না। স্বামী ভক্তি যেমন উচিত, লক্ষ্য তেমনি সংসারের সব দিকে রাখা উচিত। শ্বশুরের কথাগুলো নিবিষ্ট মনে শুনে বধূ মুখখানি তুলে মৃদু কণ্ঠে বলল, শ্রী রামকৃষ্ণদেব ও কথা সংসারীদের সম্বন্ধে বলেছেন বাবা। সংসারের নানা কাজে লিপ্ত থেকেও তারা যাতে ভগবানের দিকে লক্ষ্য রাখতে পারেন। কিন্তু ধ্রুব, প্রহ্লাদ বা শুকদেবের সম্বন্ধে এ কথা তো বলা চলে না। শ্লেষের সুরে শ্বশুর প্রশ্ন করলেন, তবে কি ওদের পথেই বেরিয়ে পড়া তোমারও বাসনা মা? সেই জন্যেই কি সকলকে অবহেলা করে একমুখী রুদ্রাক্ষ হয়ে উঠেছ? বধূ এবার কণ্ঠস্বর দৃঢ় করে বলল, একমুখী না হলে কোনো উচ্চ সাধনাই যে সিদ্ধ হয় না বাবা। শ্বশুর বিস্ময়ের সুরে প্রশ্ন করল, সাধনা? বধূ দৃপ্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ বাবা, সাধনা। কিন্তু বাংলাদেশে আর কোনো বধূকে আমার মতো এমন কঠিন সাধনা আরম্ভ করতে হয়নি। এমন কঠোর পরীক্ষাও আর কোনোদিন কোনো মেয়ের সামনে এসে বাধা তোলেনি। তাই তো বলছি, বিয়ের রাতে যে বস্তু আমি পেয়েছি তাকেই পরম বস্তু করে তুলতে শুধু তারই দিকে লক্ষ্য আমাকে রাখতে হয়েছে। মহাভারতে পড়েছি, অস্ত্র সাধনায় অর্জুন চরম পরীক্ষা দেবার দিনটিতে শুধু পাখির মাথাটির ওপর লক্ষ্য রেখেছিলেন বলেই গুরু দ্রোণাচার্য তাকেই তীর ছোড়বার অধিকার দেন। অর্জুনও সিদ্ধি লাভ করেন। যাকে নিয়ে আমার সাধনা, লক্ষ্য যে শুধু তারই দিকে, তাকে সিদ্ধ করে না তোলা পর্যন্ত এ লক্ষ্য যে ফেরাতে পারবো সে ভরসা যে কিছুতেই করতে পারি না বাবা। মুখখানা গম্ভীর করে কর্তা প্রশ্ন করলেন, তোমাদের এই সাধনা কতকাল চলবে? বধূ বলল, আগেই তো বলেছি বাবা, 1 বছরের ব্রত নিয়েছি। শ্বশুর বললেন, বুঝেছি, কিন্তু সময়টা যে আপাতত সংক্ষেপ করার প্রয়োজন হয়েছে। বধূ 2 চোখের ওপর প্রশ্ন তুলে নীরবে শ্বশুরের মুখের দিকে চাইল। শ্বশুর বললেন, তোমার বিরুদ্ধে যখন নালিশ উঠেছে সেটা তো অতদিন ফেলে রাখতে পারি না। তীক্ষ্ণ দৃষ্টিতে শ্বশুরের মুখের দিকে চেয়ে বধূ বলল, ওই দিনগুলোর সঙ্গে আমার মামলার কি সম্বন্ধ তা তো বুঝতে পারলুম না বাবা। তবে কি বিচারের আগেই শাস্তির ব্যবস্থা হচ্ছে? ঠিক তা নয়, বরং তোমাকে বাঁচাবারই ব্যবস্থা করা হচ্ছে। এখন মামলা উঠলে যে ব্রত তোমরা আরম্ভ করেছ তার ক্ষতি হতে পারে। লক্ষ্য অন্যদিকে পড়বারই সম্ভাবনা তাতে বেশি। সেই জন্যেই তোমাকে ওই কথাটা বলা হয়েছে। আমার ইচ্ছে এই যে আজ থেকে 4 মাসের মধ্যেই যেন তোমার ব্রতটার উদযাপন হয়ে যায়। বধূর মুখের স্বর অর্ধস্ফুট হয়ে বের হলো, 4টি মাসের মধ্যে? উৎসাহের সঙ্গে কর্তা মুখের কথার উপর জোর দিয়ে বললেন, হ্যাঁ, 4টি মাস মাত্র সময় দেওয়া যাচ্ছে। আশ্বিনের দেবী পক্ষের প্রথম দিনটিতেই ব্রত তোমাকে উদযাপন করে নিতে হবে। তারপরে তোমার বিচার আরম্ভ হবে। এখন শুধু তদন্তই চলবে দুপক্ষের নালিশের। বধূ সংযত স্বরে বলল, বিচারের জন্য আমার ভাবনা নয় বাবা, ভাবছি শুধু ব্রত পূর্ণ করবার দিন এত সংক্ষেপে হচ্ছে বলে। শ্বশুর দৃঢ় কণ্ঠে বললেন, 3টে মাস তো ব্রতের কাজেই কাটিয়েছ বৌমা, এখনো বাকি রইল 4টে মাস। এই কি কম? মাত্র এই কটা দিনের মধ্যেই যদি একটা ইমারত তৈরি করে সাজিয়ে তোলা সম্ভব হতে পারে, এতগুলো মাস এখনো পড়ে রয়েছে, এর মধ্যে একটা মানুষ গড়ে তোলা কেনই বা অসম্ভব হবে? শ্বশুরের কথার সঙ্গে সঙ্গেই বধূর মুখখানি এক অপরিসীম উৎসাহের আভায় যেন প্রদীপ্ত হয়ে উঠল। 2 চোখের দৃষ্টি উজ্জ্বল করে বধূ শ্বশুরের মুখের দিকে চেয়ে দৃঢ় স্বরে বলল, আপনার আশীর্বাদ যদি থাকে এই অসম্ভব তাহলে সম্ভব হবে বাবা। বধূর কথায়
এবার শ্বশুরের মুখে হাসি দেখা দিল। তার মধ্যেই একটু গর্বের সুরে তিনি বললেন, এখন তবে বলি, ভবিষ্যৎ ভেবেই তখন সোনার চাবুকটি তোমার হাতে তুলে দিয়েছিলুম মা। সেইটের জোরেই এই অসম্ভবকে একদিন তুমি সম্ভব করে তুলতে পারবে জেনেই। বধূর মনে হলো শ্বশুরের কথার সঙ্গে তার দেওয়া সেই সোনার চাবুকটির একটি আঘাত সজোরে তার পিঠ স্পর্শ করল। সর্বাঙ্গে একটা অসহ্য জ্বালার অনুভূতি সে প্রাণপণে সম্বরণ করে মুখের ওপর ক্লেশের যে ভাবটা ফুটে উঠছিল তা সবলে গোপন করে মিনতির সুরেই বলল, একটু অপেক্ষা করুন বাবা, আমি এখনই আসছি। শ্বশুর তার চোখের দৃষ্টি প্রসারিত করে দেখলেন বধূ ক্ষিপ্র পায়ে অপর পাশের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করল। ভেতর থেকে সামান্য যে শব্দ পাওয়া গেল তাতে তিনি অনুমান করলেন বধূ তার তরঙ্গ খুলে কোনো কিছু বের করছে। তার ভ্রু যুগল কুঞ্চিত হয়ে উঠল। অতি অল্পক্ষণের মধ্যেই বধূকে ফিরতে দেখা গেল, কিন্তু বধূর হাতের বস্তুটির ওপর শ্বশুরের উৎসুক চোখ পড়তেই তিনি অস্বাভাবিক স্বরে বলে উঠলেন, আবার সেই সোনার চাবুক? বধূ অত্যন্ত সহজ সুরে উত্তর দিল, হ্যাঁ বাবা, যেমন আপনি দিয়েছিলেন বাক্সেই তুলে রেখেছিলুম। ব্যবহার করার প্রয়োজন হয়নি এ পর্যন্ত, তাই আপনার জিনিস আপনাকে ফেরত দিচ্ছি। দুই চোখ বিস্ফারিত করে বধূর দিকে চেয়ে শ্বশুর সবিস্ময়ে বললেন, ফেরত দিচ্ছ? বধূর ঠোঁটের ডগায় হাসির একটা ক্ষীণ রেখা ফুটে উঠল। বলল, দেওয়াকে যদি একান্তই সার্থক করে তুলতে না পারা যায় রেখে তো কোনো লাভ নেই বাবা, সেটা তখন বোঝা হয়েই দাঁড়ায়। ম্লান দৃষ্টিতে বধূর দিকে চেয়ে ভাঙা গলায় শ্বশুর প্রশ্ন করলেন, তাহলে কি আমি বুঝতে ভুল করেছিলুম? বধূ সংযত দৃঢ় স্বরে উত্তর দিল, আপনি যে এটা দেবার সময় ভাবতে পারেননি বাবা, আসল যে বস্তুটি আমার জন্য তুলে রেখেছেন সেটি মরচে পড়া লোহার। সোনার চাবুক দিয়ে ঘষে মেজে পিটে কোশমিনকালেও তাকে সোনা করে তোলা যায় না। তার জন্য প্রয়োজন স্পর্শমণির। সেটা পাবার জন্যই যে এই একমুখী রুদ্রাক্ষ হয়ে এই সাধনা বাবা। নিষ্পলক চোখে বধূর দৃপ্ত মুখখানির দিকে শ্বশুর চেয়ে রইলেন। বধূ সেই সুযোগে সোনার চাবুকটি শ্বশুরের পায়ের তলায় রেখে কণ্ঠস্বর গাঢ় করে বলল, আমি এর মান রাখতে পারিনি বাবা, সেজন্য মাপ চাইছি। হেঁট হয়ে সেই সোনার চাবুকটি তুলে বিবর্ণ মুখে শ্বশুর বধূর দিকে চেয়ে বললেন, সত্যিই তুমি এর ভার বহন করতে অস্বীকার করছো বৌমা? বধূ স্বচ্ছন্দে বলল, হ্যাঁ বাবা, এই জিনিসটি সত্যিই আমার পক্ষে দুর্বহ। আর এটা দেখলেই আমার সর্বাঙ্গে জ্বালা ধরে। নীরস স্বরে শ্বশুর বললেন, বটে, ভালো, তাহলে এটার ভার নয় নিবারণের হাতেই দেব। বধূর মুখখানি মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে উঠল। জ্বলন্ত দৃষ্টিতে শ্বশুরের মুখের দিকে চেয়ে এক নিঃশ্বাসে সে বলে উঠল, তাই দেবেন, কিন্তু আমাদের মায়ের দিকে একটুক্ষণ চেয়ে যদি জিজ্ঞাসা করতেন কোথায় ওটার জায়গা, নিজের মনেই তার অনুভূতি পেতেন বাবা। কথার সঙ্গে সঙ্গে বধূ যেন জোর করেই নিজেকে টেনে পাশের ঘরটির মধ্যে সবেগে ঢুকে গেল। শেষের কথাটায় যে খোঁচা ছিল শ্বশুরের বুকে তা রীতিমতো আঘাত দিল। সঙ্গে সঙ্গে দুই চোখের আর্ত দৃষ্টি সহধর্মিণীর আলেখ্যখানির ওপর রেখে উচ্ছ্বাসের সুরে তিনি বললেন, যেখানেই তুমি থাকো না কেন, সবই তো জানছ যে অবিচার করেছি তোমার ওপরে, তার প্রতিক্রিয়া এতদিনে সম্ভব হয়েছে। এখন যদি তুমি একটিবার নেমে এসে এই সোনার চাবুক নিজের হাতে নিয়ে গাঙ্গুলি বংশের এই অযোগ্য স্বর্ণগর্ধবকে শাস্তি দিতে পারো, তবেই হয়তো তার সত্যিকার প্রায়শ্চিত্ত।